উচ্চ মাধ্যমিক ভূগোলের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের হিমবাহের কাজ এই অধ্যায়টি বা এই টপিকটি আমি আজকের থেকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই টপিকটির শুরু থেকে শেষ পর্যন্ত মানে হিমবাহের কাজ এই অধ্যায়টির একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের এমসিকিউ হতে পারে, প্রথমে আমি সব এমসিকিউ এর ডিটেলস সব এমসিকিউগুলি আমি ডিটেলসে বুঝিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে তার নোটসও আমি লিখে দেব। ঠিক আছে, ফলে বুঝতেই পারছো একটা ক্লাসে পুরো অধ্যায়টি কমপ্লিট করা সম্ভব নয়। তো এই টপিকটি বা এই অধ্যায়টি কমপ্লিট করতে বেশ কয়েকটি ক্লাস লাগবে। ঠিক আছে, ফলে এই ক্লাসগুলো তোমাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ছাড়াও যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যও কিন্তু এই ক্লাসগুলি খুব ইম্পর্ট্যান্ট। ফলে তোমরা যদি সবগুলো ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাও, কারণ সব ক্লাস কিন্তু ইউটিউবে ওপেন থাকবে না। কিছু কিছু ক্লাস আমার শুধুমাত্র মেম্বারদের জন্য হবে। যারা আমার চ্যানেলের মেম্বার হবে তারা সবগুলো ক্লাস দেখতে পাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এবার শুরু করি। দেখো টপিকটি যেহেতু হিমবাহের কাজ, ফলে প্রথমেই আমাদের জানতে হবে হিমবাহ কি, তাই কি না? দেখো আমি অ্যাকচুয়াল ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাতে হবে কি, তোমরা যদি ক্লাসগুলো বারবার দেখো তাহলে এই ছবিগুলো একদম মাথায় গেঁথে থাকবে, কখনোই কোনো প্রশ্নের উত্তর করতে ভুল হবে না। ঠিক আছে, দেখো তো হিমবাহ কি আমরা সকলেই জানি, তাই কি না? হিমবাহ মানে কি আমরা জানি যে হিমবাহ হচ্ছে কি চলমান বরফের স্তূপ বা বরফের নদী, তাই তো। তো অ্যাকচুয়ালি হিমবাহ কেমন হয় এবার তোমরা দেখে নাও। তোমরা ছবিতে দেখো এই যে বরফ স্তূপ দেখছো, এই বরফ স্তূপ ভূমির ঢাল বেয়ে খুব ধীর গতিতে নেমে আসছে, তাই এগুলি হচ্ছে হিমবাহ। তোমরা এবার এই ছবিটায় দেখো পাহাড়ের মাঝখান দিয়ে নদীর মতোই হিমবাহ বা বরফ স্তূপ প্রবাহিত হচ্ছে। আবার এই ভিডিওতে দেখো খুব ছোট হিমবাহ মানে খুব কম পরিমাণ বরফ পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে। তো এই ছবিগুলো দেখে হিমবাহ কি তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারছো, তাই তো। এবার আমরা জেনে নেই চলো যে এই যে হিমবাহগুলো সৃষ্টি হয় কিভাবে। ঠিক আছে, দেখো তো হিমবাহ সৃষ্টি কিভাবে হয় তা জানতে গেলে তোমাকে প্রথমে এই হিমরেখা বা স্নো লাইন কি সেই সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, আর হিমরেখা বা স্নো লাইন কি তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছো, তাই কি না? তো এখানে ডিটেলসে আরও জেনে নাও। ওকে, দেখো হিমরেখা কি, যে আমরা সকলেই জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা তত হ্রাস পায়, উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমে। তার মানে মনে করো এই কোনো পর্বত আছে, এবার এই পর্বতের ঢাল বরাবর যত পর্বতের ঢাল বেয়ে যত উপরের দিকে উঠবো উষ্ণতা তত কি কমতে থাকবে, তাই তো। মনে করো এখানে উষ্ণতা আছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আরো উপরে উঠলে কি পাবো 9 ডিগ্রি সেলসিয়াস পাবো, আরো উপরে উঠলে কি পাবো 8 ডিগ্রি সেলসিয়াস পাবো, কমবে। আরো উপরে উঠলে কি 7 পাবো, তারপরে 6 পাবো, তারপরে 5 পাবো, 4 পাবো, 2 পাবো, 3 পাবো, 2 পাবো, 1 পাবো, একসময় কি পাবো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাবো, তাই তো। তো মনে করো এইখানে উঠার পরে উষ্ণতা পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরাবর যদি কোনো কাল্পনিক রেখা টানি, ঠিক আছে, তো এই রেখাটাকেই বলা হয় হিমরেখা। ওকে, এবার যদি এর আরো উপরে উঠি তাহলে উষ্ণতা কি পাবো, মনে করো এখানে উঠলাম কি পাবো আরো কম হবে -1 ডিগ্রি, আরো উপরে উঠলাম কি হবে -2 ডিগ্রি সেলসিয়াস, আরো উপরে উঠলাম কি হবে -3 ডিগ্রি, এরপরে কি আরো উপরে উঠলে কি -4 ডিগ্রি, তাই তো। তার মানে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস যে লাইন তার উপরে এইটুকু অংশে উষ্ণতা কি হিমাঙ্কের নিচে, তাই তো। তাহলে যদি বলি যে এই যে হিমরেখা আছে, তো হিমরেখার উপরে এই যে এই অংশে বলতো বৃষ্টিপাত কখনো হবে? বৃষ্টিপাত কিন্তু কখনোই হবে না। কেন হবে না বুঝতেই পারছো, কারণ হিমরেখার উপরে উষ্ণতা কত 0 ডিগ্রি সেলসিয়াসের কম, হিমাঙ্কের নিচে আসে, ফলে কি হবে
সারা বছর কি হিমরেখার উপরে তুষারপাত হবে, তাই তো? তাহলে দেখো এই যে 0 ডিগ্রির যে লাইন, তাই তো, 0 ডিগ্রির যে লাইন, তো এই হিমরেখাটাকে আবার অন্যভাবেও বলা যায়। কিভাবে বলা যায় দেখো, যে আমরা যদি এই হিমরেখা অতিক্রম করে নিচ থেকে উপরের দিকে উঠি, হিমরেখা পার করে নিচ থেকে উপরের দিকে উঠলাম, তাহলে কি হবে? জল বরফে পরিণত হবে, তাই কি না? কারণ 0 ডিগ্রি পার করে যাব, জল বরফে পরিণত হবে। আবার যদি হিমরেখা অতিক্রম করে উপর থেকে নিচ দিকে নামি, তাহলে কি হবে? বরফ গলে জলে পরিণত হবে, তাই তো? তো যে কাল্পনিক রেখার উপরে উঠলে কি হয়? জল বরফে পরিণত হয়, এবং যে কাল্পনিক রেখার নিচে নামলে কি বরফ গলে জলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাকেই বলা হয় হিমরেখা, তাই তো? তাহলে দেখো এবার হিমরেখার উপরে কি বলছি, হিমরেখার উপরে কি থাকবে? কি হিমরেখার উপরে সারা বছর তুষারপাত হবে, কোনো বৃষ্টিপাত হবে না, যেহেতু উষ্ণতা কি হিমাঙ্কের নিচে থাকবে, তাই তো? -1 বা -2 -3 -4 এরকম মাইনাসে থাকবে। ফলে হিমরেখার উপরে পুরো অংশটাই কি বরফে আচ্ছাদিত থাকবে, তাই কি না? বরফে আচ্ছাদিত থাকবে বা বরফে ঢাকা থাকবে, তাই তো? যাকে বলা হয় চির তুষার ক্ষেত্র, ঠিক আছে? তো হিমরেখার উপরে সবসময় কি সারা বছর বরফে ঢাকা থাকবে। আবার দেখো হিমরেখা কি সেটাকে আমরা কিন্তু অন্যভাবেও বলতে পারি, তোমাদের সবগুলো জানা থাকতে হবে, কারণ প্রশ্ন কিন্তু সব রকম ভাবেই হতে পারে, ঠিক আছে? দেখো কিরকম, তাহলে দেখো এই যে এই অংশটা কি চির তুষার ক্ষেত্র বা চির তুষারাবৃত অঞ্চল, তাই তো? তো যদি বলি এই চির তুষার ক্ষেত্র বা চির তুষারাবৃত অঞ্চলের নিম্নতম সীমারেখা কোনটা? এটা নিম্নতম সীমারেখা, তাই তো? তো এই নিম্নতম সীমারেখাটাই কি হিমরেখা। তাহলে এটাও বলা যায় কি যে চির তুষারাবৃত অঞ্চলের বা চির তুষার ক্ষেত্রের নিম্নতম সীমারেখাকে বলা হয় হিমরেখা, ঠিক আছে? ভূবিজ্ঞানী এই F.J. মঙ্কহাউস এই কথাই বলেছেন। তিনি বলেছেন যে বরফার চির তুষারাবৃত অঞ্চলের নিম্নতম সীমারেখাকে বলা হয় হিমরেখা। তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো, এই যে রেখাটা টানলাম, এই রেখার উপরে কি পুরো বরফ আচ্ছাদিত হয়ে আছে এবং এই রেখার নিচে বরফ নেই, তাহলে এই রেখাটা কি হিমরেখা, তাই কিনা? আবার এই ছবিটাতে দেখো, এই যে রেখাটা টানলাম, এই রেখাটা হচ্ছে এই ছবির ক্ষেত্রে হিমরেখা, তাই তো? এবার দেখো যদি প্রশ্ন হয় যে চির তুষার ক্ষেত্রের নিম্নতম রেখাকে বলে, অপশন এ সমষ্ণ রেখা, অপশন বি হিমরেখা, অপশন সি সমোন্নতি রেখা, অপশন ডি সমচাপ রেখা। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে? হিমরেখা। আবার দেখো এই যে হিমরেখা আছে, এই হিমরেখার উচ্চতা কিন্তু সারা বছর এক জায়গায় স্থির থাকে না বা এক জায়গায় স্থায়ী হয় না। এই হিমরেখার উচ্চতা বা হিমরেখা কিন্তু উপর নিচ ওঠানামা করে, ঠিক আছে? কিরকম দেখো, যে শীতকালে হিমরেখা নিচে নেমে আসে, শীতকালে হিমরেখা নিচে নেমে আসে, ঠিক আছে? আবার গ্রীষ্মকালে হিমরেখা আবার উঁচুতে উঠে যায়, তাই তো? তার মানে কি ঋতুভেদে হিমরেখার উচ্চতার পরিবর্তন বা তারতম্য ঘটে। আবার দেখো অক্ষাংশ ভেদেও হিমরেখার উচ্চতার পরিবর্তন হয় বা হিমরেখার উচ্চতার তারতম্য হয়। কিরকম দেখো, যে অক্ষাংশ যদি কম হয়, কম অক্ষাংশে অর্থাৎ নিম্ন অক্ষাংশে বা কম অক্ষাংশে হিমরেখার উচ্চতা বেশি হয়। আবার উচ্চ অক্ষাংশে বা বেশি অক্ষাংশে হিমরেখার উচ্চতা কম হয়। যেমন দেখো কোনো একটা স্থান মনে করো 0 ডিগ্রি অক্ষাংশে আছে, আরেকটা স্থান মনে করো 30 ডিগ্রি অক্ষাংশে আছে, তাহলে এটা অক্ষাংশ কম। তো 0 ডিগ্রি অক্ষাংশে হিমরেখা যতটা উঁচুতে অবস্থান করবে, 30 ডিগ্রি অক্ষাংশে এর থেকে অক্ষাংশ বেশি, 30 ডিগ্রি অক্ষাংশে তার চেয়ে কম উচ্চতায় অবস্থান করবে, ঠিক আছে? তার মানে অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমরেখার উচ্চতা কি কমতে থাকে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর এই 0 ডিগ্রি অক্ষরেখা বা অক্ষাংশ মানে কি নিরক্ষরেখা, ঠিক আছে? তো নিরক্ষরের অঞ্চলে বা নিরক্ষরেখায় হিমরেখা গড়ে 5500 মিটার উচ্চতায় অবস্থান করে, মনে রাখবে। নিরক্ষী অঞ্চলে বা নিরক্ষরেখায় হিমরেখা গড়ে 5500 মিটার উচ্চতায় অবস্থান করে, ঠিক আছে? আবার হিমালয় পর্বতে হিমরেখা গড়ে 4000 থেকে 4500 মিটার উচ্চতায় অবস্থান করে,
ঠিক আছে। আবার আল্পস পর্বতে, ইউরোপের আল্পস পর্বতে হিমরেখা 2700 মিটার উচ্চতায় অবস্থান করে। আবার যদি মেরু অঞ্চলে মানে 90 ডিগ্রি অক্ষাংশে বা মেরু অঞ্চলের কাছাকাছি হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, অর্থাৎ 0 মিটার উচ্চতায় অবস্থান করে। মানে মেরু অঞ্চলে কি ভূপৃষ্ঠের উষ্ণতায় কি 0 ডিগ্রির কম, তাই কি না? ফলে সমুদ্র সমতল বা ভূপৃষ্ঠটাই হচ্ছে কি হিমরেখা, কারণ এর নিচে তো আর প্রবেশ করা যাবে না। তার মানে মেরু অঞ্চলে হিমরেখা কত? 0 মিটার উচ্চতা বা সমুদ্র সমতলে অবস্থান করে। ঠিক আছে। তো এই যে এইটুকু তোমরা জানলে, এর থেকেই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রশ্নগুলো কেমন কিভাবে হয়, কি কি হতে পারে দেখে নাও। দেখো, তোমাদের এই বিবৃতি বা এসারশন এবং কারণ বা রিজন এরকম কিন্তু প্রশ্ন হবে পরীক্ষাতে। ঠিক আছে। আর এই প্রশ্নগুলো উত্তর করতে তুমি তখনই পারবে যখন তোমার বিষয়গুলো সম্পর্কে একদম সঠিক ক্লিয়ার ধারণা থাকবে, না হলে কিন্তু পারবে না। প্রশ্নগুলো কিন্তু জটিল মনে হয়। ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, বিবৃতি মানে এসারশন, হিমরেখার উচ্চতা পরিবর্তনশীল। রিজন মানে কারণ বা রিজন, উচ্চতা ভেদে এবং অক্ষাংশ ভেদে উষ্ণতা পরিবর্তিত হয়। ঠিক আছে। দেখো তাহলে এই বিবৃতিটা মানে এ, হিমরেখার উচ্চতা পরিবর্তনশীল, এটা সঠিক। কারণ মানে রিজন, আর উচ্চতা ভেদে এবং অক্ষাংশ ভেদে উষ্ণতা পরিবর্তিত হয়, এটাও সঠিক। তাই তো। এবার অপশনগুলো কিরকম থাকে? ঠিক এই অপশনগুলোই থাকবে, যে এ সঠিক আর ভুল। তবে এটা তো হবে না, এখানে তো দুটাই সঠিক, তাই কি না? বি, এ ভুল এবং আর সঠিক, এটাও হবে না, কারণ এখানে এ আর এবং আর দুটাই সঠিক। সি, এ এবং আর উভয়ই সঠিক, বলছে এ এবং আর দুটাই সঠিক, কিন্তু আর মানে কারণ এ এর সঠিক ব্যাখ্যা নয়। এটা কি ঠিক? হিমরেখার উচ্চতা পরিবর্তনশীল, এরই তো সঠিক ব্যাখ্যা হচ্ছে এটা। কেন পরিবর্তনশীল? কারণ উচ্চতা ভেদে এবং অক্ষাংশ ভেদে উষ্ণতা পরিবর্তিত হয়। তাই তো। মানে সিটাও হবে না, কোনটা হবে? ডি, তাই কি না? যে এ এবং আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। আবার দেখো, প্রশ্ন হতে পারে যে হিমরেখার নিচের কোন অঞ্চলে সবচেয়ে উঁচুতে অবস্থান করে? অপশন এ মেরু অঞ্চলে, অপশন বি নিরক্ষীয় অঞ্চলে, অপশন সি হিমালয় পার্বত্য অঞ্চলে, অপশন ডি আল্পস পর্বতে। বুঝতে পারছো উত্তর কি হবে? নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে। আবার যদি প্রশ্ন হয় যে মেরু অঞ্চলে কত উচ্চতায় হিমরেখা দেখা যায়? অপশন এ 0 মিটার, অপশন বি 1000 মিটার, অপশন সি 4500 মিটার, অপশন ডি 5500 মিটার। বুঝতেই পারছো উত্তর কত হবে? কি 0 মিটার। দেখো, যদি ক্লাসগুলো বারবার দেখো, বই পড়ারও প্রয়োজন হবে না, সব উত্তর তোমরা নিজেরাই ক্লাস দেখেই উঠতে পারবে। দেখে নিয়ে চলো এই হিমবাহগুলি সৃষ্টি হয় কিভাবে। ওকে, দেখো এই হিমবাহগুলি কোথায় সৃষ্টি হয় আমরা বুঝতে পেরেছি, তাই তো। কোথায় সৃষ্টি হয়? মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশের দিকে এবং উঁচু পার্বত্য অঞ্চলে। এই যে হিমরেখা আছে, এই হিমরেখার উপরে, তাই তো, উঁচু পার্বত্য অঞ্চলে হিমরেখার উপরে হিমবাহগুলো সৃষ্টি হবে, তাই তো। তো কিভাবে সৃষ্টি হয় দেখো। দেখো তো এই হিমরেখার উপরে এই যে বায়ু আছে, হিমরেখার উপরে যে বায়ু আছে, হিমরেখার উপরে উষ্ণতা কত? 0 ডিগ্রির কম, তাই তো, মাইনাসে আছে। তো হিমরেখার উপরে যে বায়ু আছে, এই বায়ুতে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প কণাগুলি কি বাষ্পরূপে থাকতে পারবে? পারবে না। কেন? কারণ উষ্ণতা কত আছে? 0 ডিগ্রির কম, তাই তো। ফলে এই কম উষ্ণতার জন্য, উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকার জন্য হিমরেখার উপরে বায়ুতে যে জলীয় বাষ্পগুলি আছে, সেই জলীয় বাষ্প কণাগুলি কি হয়? জমে যায়, জমে সূক্ষ্ম বরফ কণায় পরিণত হয়। তো এই জলীয় বাষ্প কণাগুলি যখন জমে যায়, তখন সেটাকে বলা হয় তুষার। আর এই তুষারগুলো যখন ঝিরিঝিরি আকাশ থেকে পড়ে, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই তুষার যখন ঝিরিঝিরি আকাশ থেকে পড়ে, তখন সেটাকে বলা হয় তুষারপাত। ঠিক আছে। এবার তুষারগুলো জমে যখন কঠিন হয়, ঠিক এরকম, যখন কঠিন হয় তখন সেটাকে বলা হয় বরফ। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে তুষার কি? সূক্ষ্ম বরফ কণা যেটা আকাশ থেকে পড়ছে, সেটা তুষার। আর এই তুষারগুলো জমে যখন কঠিন হয়, তাই তো, কঠিন চাই তৈরি হয়, তখন সেটাকে বলা হয় বরফ, তাই তো। তো এই বরফগুলো কি হয়? খুব ধীরে ধীরে কি
আর ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসে, সেটাই কি হিমবাহ। তাহলে দেখো এই তুষারগুলোই কি হচ্ছে, তুষারগুলোই একসময় কঠিন বরফে পরিণত হয় বা হিমবাহে পরিণত হয়, তাই তো। তো তুষার এই কঠিন বরফে পরিণত হতে বা হিমবাহ পরিণত হতে কতগুলো পর্যায় আছে, তুষারকে কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, সেই পর্যায়গুলো কি কি দেখো। মনে করো এই কোনো একটা ভূমি আছে, এটা ভূমি, যেখানে ঠিক এরকম তুষারপাত হচ্ছে, ঠিক আছে। তো ভূমির উপরে তুষারপাত হচ্ছে, তো তুষারগুলো কি হবে, এই ভূমির উপরে কি জমতে থাকবে, তাই তো। তাহলে তুষারগুলো যখন ভূমির উপরে জমবে, দেখো সেই জমা তুষারগুলো কি একদম ঝুরঝুরে হবে, তাই কি না। ভেতরে কি থাকবে, এই তুষারের ভেতরে কি প্রচুর কি বায়ু থাকবে, কি তাই কি না। তুষারগুলো ঝুরঝুরে হবে এবং তুষারের ভেতরে প্রচুর বায়ু থাকবে, তাই তো। এবার এর উপর দিয়ে হেঁটে গেলে কি হবে, যেহেতু ঝুরঝুরে, ফলে কি হবে, এর উপর দিয়ে হেঁটে গেলে পা কাদায় যেরকম পা ডেবে যায়, এখানেও ঠিক এরকম পা ডেবে যাবে, তাই তো। তাহলে এই যে তুষারগুলো জমে ভূপৃষ্ঠের উপরে জমছে, ঠিক আছে, জাস্ট তুষারগুলো মানে সদ্য পতিত হয়ে ভূপৃষ্ঠের উপরে জমছে, এই তুষারগুলো ভূপৃষ্ঠের উপরে জমে থাকা তুষারের স্তূপকেই বলা হয় নেভে। মনে রাখবে কি বলছি, নেভে, ঠিক আছে। তার মানে দেখো যতক্ষণ আকাশে থাকছে, স্নোফল হওয়ার সময় বা তুষারপাত হওয়ার সময় যতক্ষণ আকাশে থাকছে বা বায়ুমণ্ডলে থাকছে, তখন তার নাম তুষার, এবং সেটাই যখন ভূপৃষ্ঠে পড়ে জমা শুরু হবে, জমতে থাকবে, তখন তার নাম নেভে, ঠিক আছে। মনে রাখবে এই যে নেভে আছে, নেভের ঘনত্ব 0.16 গ্রাম 0.16 গ্রাম পার ঘন সেন্টিমিটার বা পার কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে নেভে। তাহলে নেভে একদম কি ঝুরঝুরে হবে, তাই তো। তাহলে দেখো যদি এরকম কোনো প্রশ্ন হয় বা প্রশ্ন আসে যে ভূপৃষ্ঠে সদ্য পতিত হয়ে সঞ্চিত আলগা তুষার স্তূপকে বলে, অপশন এ তুষার, অপশন বি নেভে, অপশন সি ফার্ন, অপশন ডি বরফ। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি নেভে, ঠিক আছে। এরপর দেখো, এরপর কিরকম দেখো, এই যে এখানে তো নেভে আছে, মানে তুষার যেটা জমেছে সেটাকে নেভে বলছি। তাহলে এর উপরে কি হবে, যে তুষারপাত ক্রমশ হতেই থাকবে, সেই তুষার কি হবে, এর উপরে কি জমতেই থাকবে, তাই তো। নেভের উপরে আরো তুষার জমতে থাকবে, কারণ তুষারপাত ক্রমাগত হবে, তাই তো। তাহলে এই যে উপরে আরো তুষার জমলো, তাই তো, জমে উপরে আরো নেভে তৈরি হচ্ছে, তাতে কি হবে, তাতে এই যে নিচের যে নেভে আছে, তুষারগুলো আছে, সেগুলো কি হবে, কি চাপের মধ্যে পড়বে, উপরের তুষারের চাপের মধ্যে পড়বে, তাই তো। তো উপরের তুষারের চাপের মধ্যে পড়লে তুষার কণাগুলো, নেভের কণাগুলো কি আরো কাছাকাছি আসবে, তাই তো। তার মানে কি জমাট বাঁধতে শুরু করবে, ঘনত্ব আরো বাড়বে, তাই তো। তো ঘনত্ব বেড়ে যদি ঘনত্ব হয় 0.4 থেকে 0.84 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, ঘনত্ব আরো বাড়বে, যদি ঘনত্ব বেড়ে এটা হয়, তখন সেটাকে বলা হয় ফার্ন। তাহলে ফার্ন মানে কি, তুষারটা একদম আলগা ঝুরঝুরে, ফার্নটা কি হবে, কিছুটা জমাট বাঁধা, তাই তো। ঘনত্বগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে ফার্নের ঘনত্ব কত, 0.4 থেকে 0.84 গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো, এবার তাহলে নিচেরটা কিছুটা জমাট বাঁধলো, এবং উপরে তো আরো তুষারপাত হচ্ছে, তাই তো। উপরে তো আরো কি তুষার জমেই যাচ্ছে, আরো নেভে তৈরি হয়ে যাচ্ছে। তো যত তুষারপাত হবে, উপরে তুষার যত জমবে, নিচে কি হবে, নিচে এই যে নেভে ফার্ন তৈরি হয়েছে বা তুষারগুলো আছে, এই যে ফার্ন তৈরি হলো, ফার্নগুলো কি আরো চাপের মধ্যে পড়বে, তাই তো। আরো চাপের মধ্যে পড়লে কি হলো, তো যে আরো জমাট বাঁধবে, তাই কি না, আরো জমাট বাঁধবে, তাই তো। ঘনত্ব আরো বাড়বে, ওকে। তো জমাট বেঁধে ঘনত্ব যদি হয় 0.9 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা পার ঘন সেন্টিমিটার, তখন সেটাকে বলা হয় কঠিন বরফ, ঠিক আছে। তখন সেটা কঠিন বরফ। তাহলে দেখো, তাহলে পর্যায়গুলো কি কি হচ্ছে, প্রথম পর্যায়ে কি নেভে, তাই তো। দ্বিতীয় পর্যায়ে কি ফার্ন, তৃতীয় পর্যায়ে কি কঠিন বরফ। তাহলে নেভে, ফার্ন, বরফ, ঠিক আছে। মনে রাখবে যে নেভে থেকে মানে তুষার থেকে কঠিন বরফে পরিণত হতে
তুষার থেকে কঠিন বরফে পরিণত হতে প্রায় 30 থেকে 40 বছর সময় লাগে। তাহলে দেখো এই সবার উপরে কি থাকবে? সবার উপরে থাকবে তুষার জমে কি নেভে তৈরি হবে, তাই তো? নেভে থাকবে, নেভের নিচে কি থাকবে? কিছুটা অংশ কি থাকবে? ফার্ন থাকবে, তাই তো? আর ফার্নের একদম নিচে থাকবে কি? কঠিন বরফ, তাই তো? এবার এই কঠিন বরফ, এই পুরো বরফ স্তূপটা যদি ভূমির ঢাল বরাবর খুব ধীর গতিতে নামতে শুরু করে, তখন তার নাম হিমবাহ, তাই তো? তাহলে এই যে বরফ স্তূপটা নামবে, তার গতিবেগ কিন্তু খুব কম, বছরে 10 থেকে 30 মিটার এক বছরে। ফলে তুমি যদি এই বরফ স্তূপের উপরে দাঁড়িয়েও থাকো, হিমবাহের উপরে দাঁড়িয়েও থাকো, তুমি বুঝতে পারবে না যে এই হিমবাহটা সচল, বরফ স্তূপটা চলছে। যেমন এই ছবিতে দেখো, আমি দাঁড়িয়ে আছি, এটা একটা হিমবাহ যার নাম থাজিয়াস হিমবাহ বা থাজিয়াস গ্লেসিয়ার। এটা আছে কাশ্মীরের গুলমার্গে, ঠিক আছে? আবার দেখো এই যে বরফ স্তূপটা চলছে, ঠিক আছে? বরফ স্তূপ যে চলছে, যতক্ষণ পর্যন্ত স্থলভাগের উপর দিয়ে চলবে, কি বলছি, যতক্ষণ পর্যন্ত স্থলভাগে অবস্থান করবে বরফ স্তূপটা, ততক্ষণ পর্যন্তই কিন্তু তার নাম হিমবাহ। তার মানে হিমবাহ মানে কি? হিমবাহ কি পুরোপুরি কি স্থলভাগের উপর সীমাবদ্ধ, সমুদ্রে চলে গেলেই কিন্তু তখন বিভিন্ন নাম হয়ে যায়। এবার দেখো, যদি প্রশ্ন হয় যে হিমবাহের কঠিন বরফ সৃষ্টির সঠিক পর্যায়ক্রমটি হলো, অপশন এ তুষার, ফার্ন, নেভে, বরফ। এটা কি ঠিক নয়? অপশন বি নেভে, তুষার, ফার্ন, বরফ, এটাও ঠিক নয়, তাই কি না? অপশন সি তুষার, নেভে, ফার্ন, বরফ। তাহলে এটা ঠিক। প্রথমে তুষার থেকে কি নেভে তৈরি হয়, নেভে থেকে কি ফার্ন তৈরি হয়, ফার্ন থেকে বরফ তৈরি হয়, ঠিক আছে? দেখো এই জন্য ডিটেলসে জানতে হয়, তাই কি না? ডিটেলসে যে জানবে না, তাহলে সে কি এর উত্তর কিন্তু করতে পারবে না। এই জন্য এমসিকিউ মুখস্থ না করে কিন্তু ডিটেলসে বুঝতে হয়। ডিটেলসে বুঝলে প্রশ্ন যেভাবেই আসুক তুমি তার উত্তর করতে পারবে। এবার দেখো, এই হিমবাহ বা বরফ স্তূপের আয়তন কতটা বড়, আয়তন অনুযায়ী হিমবাহকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সেই ভাগগুলো কিন্তু ভালো করে জানতে হবে আয়তন অনুযায়ী, ঠিক আছে? দেখো, একটা হচ্ছে আইস শিট বা বরফের চাদর, তোমরা কিন্তু ইংরেজিটাই মনে রাখবে, ঠিক আছে? আইস শিট। এবার আইস শিটটা কি? দেখো, যে যদি হিমবাহের গড় আয়তন যদি 50,000 বর্গ কিলোমিটারের বেশি হয়, হিমবাহের গড় আয়তন যদি 50,000 বর্গ কিলোমিটারের বেশি হয়, তখন সেটাকে বলা হয় আইস শিট, ঠিক আছে? গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় এই আইস শিট দেখা যায়। আর মনে রাখবে, এই আইস শিট পুরোপুরি স্থলভাগের উপর অবস্থান করবে, ঠিক আছে? এবার দেখো, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে আইস শিট, ওকে? এবার দেখো, এবার এই যে আইস শিট আছে, এবার আইস শিট যদি সমুদ্রের উপর অবস্থান করে, আইস শিটের বেশিরভাগ আইস শিট যদি সমুদ্রের উপর অবস্থান করে, কিন্তু আইস শিটের মূল অংশ যদি ভূমির সঙ্গে সংযুক্ত থাকে, কি বলছি, আইস শিট যদি সমুদ্রের উপর ভাসমান থাকে, তাই তো, ভাসতে থাকে, কিন্তু আইস শিটের মূল অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তখন সেই আইস শিটকে আইস শেলফ বলে। ঠিক আছে? কি বলছি, এটাও কিন্তু তোমরা কি এই ইংরেজি নামটাই মনে রাখবে, ঠিক আছে? আন্টার্কটিকায় এরকম আইস শেলফ দেখা যায়, ঠিক আছে? যে আন্টার্কটিকার রস হচ্ছে পৃথিবীর বৃহত্তম আইস শেলফ। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে আইস শেলফ। এবার দেখো, এখান থেকে যদি প্রশ্ন হয় যে সমুদ্র জলে ভাসমান বিশালাকার বরফের চাদরকে বলে, অপশন এ আইস শিট, অপশন বি আইস বার্জ মানে হিমশৈল, অপশন সি আইস শেলফ, অপশন ডি আইস ক্যাপ, ঠিক আছে? এর উত্তর কি হবে? বুঝতেই পারছো, এর উত্তর কি হবে? আইস শেলফ,
তাই তো? এবার দেখো, তাহলে আইস বা যে হিমশৈল এটাও কিন্তু কি সমুদ্রের বরফ টুকরো সমুদ্রের উপরে ভাসমান, তাহলে এটা হলো না কেন? তার পার্থক্য কোন জায়গায় দেখো, আমি পরে হিমশৈল বোঝাবো। যে এই যে আইস শিট আছে, বিশাল বরফের চাদর সমুদ্রের উপরে ভাসছে, তো বিশাল বরফের চাদর সমুদ্রের উপরে ভাসলে সেটা আইস শেলফ। কিন্তু এই আইস শেলফ থেকে যদি কোনো বরফ টুকরা আলাদা টুকরা হয়ে, বরফ যদি আলাদাভাবে টুকরা হয়ে আইস শেলফ থেকে বরফ টুকরা কোনো একটা টুকরা আলাদাভাবে সমুদ্রের জলে ভাসতে থাকে, তখন তার নাম কিন্তু আইস বার্জ। ঠিক আছে, এরপর দেখো এই হিমবাহের বরফস্তূপের আয়তন যদি, হিমবাহের বরফস্তূপের আয়তন যদি 50,000 বর্গ কিলোমিটারের কম হয়, আয়তনে ছোট, তাই কি না? আইস শিটের থেকে আয়তনে ছোট, কি 50,000 বর্গ কিলোমিটারের সে আয়তনে যদি ছোট হয়, তখন সেটাকে বলা হয় আইস ক্যাপ। ঠিক আছে, তাহলে আইস শিট বড়, তার চেয়ে ছোটকে আইস ক্যাপ, তাই তো? এই আইস ক্যাপ মনে রাখবে, আইস ক্যাপ কানাডা, আইসল্যান্ড, সাইবেরিয়াতে দেখা যায়। হিমবাহের বরফস্তূপের আয়তন, হিমবাহের বরফস্তূপের আয়তন যদি আইস ক্যাপের থেকে ছোট হয়, আইস ক্যাপের থেকে কম হয়, কি বলছি, হিমবাহের বরফস্তূপের আয়তন যদি আইস ক্যাপের থেকে কম হয়, তখন সেটাকে আইস ফিল্ড বা তুষার ক্ষেত্র বলে। ঠিক আছে, কিরকম দেখো, এই যে তোমরা ছবি দেখেছিলে, এই যে পার্বত্য অঞ্চল, পাহাড় আছে, পাহাড়, এই যে হিমরেখা আছে, তো হিমরেখার উপরে এই পুরোটা কি আছে, পুরোটা বরফে ঢাকা আছে, তাই তো? তাহলে হিমরেখার উপরে এই যে পুরোটা বরফে ঢাকা আছে আবৃত অঞ্চল, এটাই হচ্ছে আইস ক্যাপ, তাই তো? তাহলে আইস ক্যাপ কোথায় দেখা যাবে? আইস ক্যাপ দেখা যাবে মূলত কোথায়? আইস ক্যাপ দেখা যাবে মূলত উঁচু পার্বত্য অঞ্চলে, তাই তো? আর এই আইসক্যাপগুলি কি বলতো, পার্বত্য বা উপত্যকা হিমবাহের উৎস। এবার পার্বত্য এবং উপত্যকা হিমবাহ কি, সেটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এবার দেখো, যদি প্রশ্ন হয় যে ক্ষেত্র মানে ছোট থেকে বড় সঠিক পর্যায়ক্রমটি হলো অপশন এ আইস শিট, আইস ফিল্ড, আইস ক্যাপ, অপশন বি আইস ফিল্ড, আইস ক্যাপ, আইস শিট। ঠিক আছে, দেখো তো এটাই তো ছোট থেকে বড়, তাই কি না? যে আইস ফিল্ড সবার ছোট কি আইস ফিল্ড, তার চেয়ে বড় কে আইস ক্যাপ, তার চেয়ে বড় আইস শিট, তাই তো? তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, আর বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।